আচ্ছা, এই যে আইপেক এর ঘটনাটাই দেখুন যে বিপ্লব দেব কতটুকু বোকা বা রতনলালরা কতটুকু বোকা হলে তৃণমূলের ত্রিপুরাতে কিছুই নেই, সবাই জানে। আইপেক কি জিনিস দুদিন আগে কেউ চিনতো না। এই দুটো মানে বোকা যে বলে মাথার মগজে যে গোবর, এটাতে বুঝতে পারবেন যে এরা ত্রিপুরার মানুষকে পুরো তৃণমূল এবং আইপেক তৃণমূল কংগ্রেসকে বিপ্লব দেব আর রতনলাল যেরকম মাইলেজ এনে দিয়েছে গত এক সপ্তাহে, সেটা তৃণমূল হয়তো এক বছর মানে অনেক পরিশ্রম করেও হয়তো পেত না। তা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনীতিতে মূর্খ কাকে বলে। আরে আইপেকের ওরা সার্ভে করতে এসছে না কি করতে এসছে, ওরা তো ওদের কাজ করে চলে যাবে। আর এটা তো গণতন্ত্র, এখানে যে কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশন লড়তে পারে, দাঁড়াতে পারে, যা খুশি করতে পারে। এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেমন সিপিএম এর মিছিল বেরোলো, লাঠি চালাও, ওই তৃণমূলের আইপেক আসলে ওদেরকে ইয়ে করে রাখো, কি বলে, হাউস অ্যারেস্ট করে রাখো। কংগ্রেসের মিছিল বেরোলো, এবার লাঠি মারো। তো এইরকম যদি বিপ্লব দেব ভাবে যে পুলিশ লেলিয়ে আর এইসব করে স্বৈরাচারী মানে স্বৈরাচারী ব্যবস্থা করে সে ক্ষমতায় থাকতে পারবে, দেন হি ইজ মিস্টেকেন। প্রথম কথাই জানেন যে আমাদের ঝুলবাবুর কোনো ব্রেন নেই, ওর মাথায় কোনো মগজ বলে কিছু নেই। তো মগজে কিছু না থাকলে পরে তৃণমূল বা এই আইপ্যাককে কদিন আগে ত্রিপুরায় কেউ চিনতো না, ঠিক আছে? মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী, অমিত শাহকে হারিয়েছেন। মমতা ব্যানার্জি সারা ইন্ডিয়াতে এখন মানে খুব পাওয়ারফুল ফিগার হিসেবে রেসপেক্ট হন। কিন্তু ত্রিপুরা রাজ্যে কে আইপ্যাককে চিনতো বলুন? কে তৃণমূল কংগ্রেসকে চিনতো যে এই কিছু অ্যাক্টিভিটি করতে যাচ্ছে? ওরা কেউই চিনতো না। বিপ্লব দেব আর এই রতনলালের মূর্খতার কারণে আইপ্যাক না শুধু তৃণমূল কংগ্রেস কিন্তু সারা ত্রিপুরা রাজ্যে একটা বিশাল বড় মাইলেজ পেয়ে গেল, পলিটিক্যাল মাইলেজ পেয়ে গেল। আর আপনারা বন্ধুরা সবাই জানেন, যারা এমনকি সিপিএম পার্টিতেও আছেন, আপনারা সবাই ভালো করে জানেন যে সিপিএম গত 3.5 বছর ধরে পড়ে পড়ে খালি মার খাচ্ছে। কারণ ত্রিপুরার যে বিরোধী দল নেতা এতটাই উনি দুর্বল যে উনি দিল্লিতে যে সিপিএম এর এত পার্টি অফিস পোড়ানো হচ্ছে, এত লোককে মার্ডার করা হচ্ছে, মারা হচ্ছে, উনি কিন্তু ন্যাশনাল মিডিয়াকে ডেকে ত্রিপুরার বিরোধী দলনেতা এখনো অবধি কিন্তু একটা প্রেস কনফারেন্স করেননি দিল্লিতে বা কোথাও গিয়ে, যে ত্রিপুরাতে বিপ্লব দেব সিপিএম এর কি করছে, যে কতগুলো পার্টি অফিস পোড়ানো হচ্ছে, কত লোককে মার্ডার করা হচ্ছে। আপনি দেখুন সিপিএম এবং তৃণমূলের মধ্যে ডিফারেন্সটা দেখুন। এটা কিন্তু লিডারদের জন্য হয় এই ডিফারেন্সটা। এতদিন ধরে গত 3.5 বছরে সিপিএম কতগুলো পার্টি অফিস পোড়ানো হয়েছে, কতটা অত্যাচার করা হয়েছে। এমনকি সিনিয়র লিডার যারা ভানুলাল সাহা, উনিও চর খেয়েছেন বিশাল করে। তারপর পবিত্রগড় থেকে শুরু করে উনাদের বিভিন্ন ক্রিমিনালি অ্যাটাক করা হয়েছে। কিন্তু এবার যদি আপনারা দেখেন ত্রিপুরার বিরোধী দল নেতাকে উনি কি কি করেছেন। উনি, যিনি ত্রিপুরার ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্ট সেক্রেটারি ছিলেন পবিত্রকর, বিপ্লব দাকে খুশি করার জন্য উনাকে পুরো সরিয়ে দিলেন। কৃষক সভা না কিসের গ্রামীণ সভার কি বানিয়েছেন আমি ঠিক জানি না। তো এরকম ভাবে হচ্ছে। তো বন্ধুরা যারা সিপিএম এ আছেন, আমার কথা শুনছেন, আপনারা ঠান্ডা মাথায় একটু ভাবুন আপনাদের পার্টির এই অবনতিগুলো কেন হচ্ছে। কেন এডিসি ইলেকশনে সিপিএম শূন্য পেল, কেন লাড্ডু পেল, এটা আপনারা ভাবুন। 2013-তে যখন জিতেন চৌধুরী ইলেকশন জেতার পরে, 2013-তে যখন বামফ্রন্ট ইলেকশন জিতে ক্ষমতায় আসে ত্রিপুরায়, তখন জিতেন চৌধুরী নাম্বার 2 ছিলেন সব থেকে, মানিক সরকারের পরে নেক্সট পাওয়ারফুল পার্সন ছিলেন ত্রিপুরাতে, খুব ভালো কাজও করছিলেন। তো জিতেন চৌধুরীকে এমপি বানানোর ছক বেঁধে নির্বাসনে পাঠানো হলো ত্রিপুরা পলিটিক্সে। তো তাতে সিপিএম এর কি লাভ হলো? এডিসি এরিয়াতে পুরো টিপ্রাসা বা জনজাতি মানুষদের ভোট কিন্তু সিপিএম আর পাচ্ছে না, এটা চলে গেল সিপিএম এর হাত থেকে। এবার এটার প্রতিফলন আপনারা দেখলেন এডিসি ইলেকশনে, যে এডিসি ইলেকশনে সিপিএম কিছুই পায়নি। এভাবে যদি চলতে থাকে, আপনারা সিপিএম এ যারা আমার কথা শুনছেন, আপনারা যদি আপনাদের স্টেট সেক্রেটারি বা যারাই নাকি বিজেপির সাথে মিলেমিশে আছে বা বিপ্লব দেবের সাথে মিলেমিশে আছে, আপনারা যদি
আপনাদের নিজেদের অর্গানাইজেশনকে কোশ্চেন না করতে পারেন, আপনারা যদি পুরনো ভুলের অ্যানালিসিস না করতে পারেন, আপনাদের মধ্যে ওই স্ট্রেংথ যদি না থাকে যে যেভাবে দল চলছে, যেভাবে চলছে, কি বলবো, সেই লিডারশিপ, কেন এডিসি ইলেকশনে কেন এমন রেজাল্ট হলো, আপনারা বন্ধুরা সবাই জানেন। এডিসি এরিয়াতে 2023-এর ইলেকশনে 20টা সিটের মধ্যে সিপিএম যদি না জিততে পারে, তো সিপিএম কোনো কালই গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না 2023-এ। এখন যেভাবে চলছে পার্টি খালি মার খেয়ে যাচ্ছে। আরে ভাই, ভিকটিম কার্ড কতদিন মানুষ দেখবে? আপনারা যদি গলায় প্লে কার্ড লাগিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, আমাদের পার্টি পোড়ানো হয়েছে, এই করা হয়েছে, আপনারা দেখুন, আপনারা চিন্তা করুন যে বিজেপি কেন, তৃণমূল কংগ্রেস বা মহারাষ্ট্রের শিবসেনা কেন এসব পার্টিকে কেন ভয় পায়? আপনারা ভেবেছেন একবার? এখন ধুতি পরে ধবধবে হয়ে এসি গাড়ি থেকে নেমে গলাতে প্লে কার্ড লাগিয়ে ভদ্রলোকের পলিটিক্সের দিন শেষ। এখন যদি আপনারা পলিটিক্সে টিকে থাকতে চান, আপনাদের লাঠি নিয়ে বেরোতে হবে। এখন যার মাসল সেই জিতবে ইলেকশন। এখন হচ্ছে ভারতবর্ষে ইলেকশনের এই হচ্ছে পলিটিক্স। এটার জন্য পুরো ক্রেডিট বিজেপিকে দেওয়া উচিত, যে একদম ইউপি বিহার স্টাইলে পলিটিক্স সারা ভারতবর্ষে এখন হয়ে গেছে। এই জন্য আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেসের মাসল পাওয়ার অনেক বেশি বিজেপি থেকে। এই জন্য তৃণমূল কংগ্রেসকে বিজেপি সবসময় ভয় পাবে। এবার আপনারা মহারাষ্ট্রের দিকে দেখুন, শিবসেনা কোনো মেজরিটি পায়নি, কিন্তু শিবসেনাকে বিজেপি জমের মতো ভয় পায়। কারণ বিজেপির যে মেইন ওষুধ বা মেইন যে টেকনিক, গুন্ডামি, মাসল পাওয়ার চারিদিকে, ওইদিকে এইসব পার্টিগুলো বিজেপি থেকে অনেক গুণ বেশি, ওদের শক্তি অনেক বেশি। তো ত্রিপুরায় এখন সিপিএমকে যদি বেঁচে থাকতে হয় বা 2023-এ ইলেকশন জিততে হয়, আপনাদের কিন্তু পাল্টাতে নামতে হবে। আপনারা পাল্টাতে না নামলে পারবেন না। ত্রিপুরাতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে 2-3 দিনের মধ্যে একটা পার্টি, ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল, কিভাবে পুরো ওদের লোকেদের উপরে যে এইভাবে হাউসে অ্যারেস্টটা কিন্তু ওরা ন্যাশনাল লেভেলে নিয়ে গেল। এটাকেই বলে অপোজিশন পলিটিক্স। দিস ইজ এক্সাম্পল অফ অপোজিশন পলিটিক্স। এটা ত্রিপুরা সিপিএম এর যারা লিডারশিপ আছে, আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা কিছু কিছু জিনিস এভাবে শিখুন। 3.5 বছর ধরে আপনাদের মানুষদের, আপনাদের পার্টির ক্যাডার থেকে সবাই অনেকেই দুঃখে কষ্টে আমাদের সাথে, মিডিয়ার সাথে যোগাযোগ রাখে। আপনারা কিন্তু ন্যাশনাল মিডিয়াতে বিপ্লব দেবের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেননি, কোনো মিডিয়া কাভারেজই করাতে পারেননি বিপ্লবের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে। কিন্তু আপনারা তৃণমূলকে দেখুন, 2দিন ওদের আইপেকের স্টাফদের আটকে রেখেছে। এরা কিন্তু ন্যাশনাল মিডিয়াতে এমন ঝড় তুলেছে যে পুরো দিল্লি থেকে ফোন এসছে বিপ্লব দেবের কাছে যে এটা যাতে না করা হয়। ত্রিপুরাতে বিজেপি ন্যাশনালি বিজেপির মুখ পুড়ছে বিপ্লব দেবের এই কাণ্ডের জন্য। আপনাদের কি মনে হয় যে বিপ্লব দেব পুলিশ লেলানো আইপিএকের পেছনে এগুলো? এক তো কোর্টে জুতোর বাড়ি খেয়েছে, কোর্ট ফেলে দিয়েছে, ও দিল্লি থেকেও এসছে। এবার আমি নেক্সট যে টপিকে আসব, ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন ত্রিপুরার মানুষের দুঃখ কষ্ট এখন এতটাই বেশি যে ওরা যে কোনো একটা নতুন পার্টি যারাই বিজেপি জুমলার বিরুদ্ধে লড়বে বা ওদেরকে আশা দেখাতে পারবে, ওদেরকেই ভোট দেবে। এটার উদাহরণ হলো এডিসি ইলেকশনের কয়েক মাস আগে টিপ্রামথা নামে একটা নতুন পার্টি ক্রিয়েট করা হয়েছে, এবং টিপ্রামথা এডিসি ইলেকশন জিতে ওরা কিন্তু পাওয়ার ফর্ম করেছে। এটার মানে কি? এটার মানে হলো মানুষ এখন ত্রিপুরা রাজ্যে এতটাই রেগে আছে এবং দুঃখ কষ্টে আসছে, ওরা একটা স্ট্রং অপোজিশন ফোর্স দেখতে চাইছে, যারা নাকি বিজেপির বিরুদ্ধে, বিজেপির সাথে যুদ্ধ করে বিজেপিকে হটিয়ে ত্রিপুরাতে একটা ভালো গভর্নেন্স দিতে পারবে, মানুষের দুঃখ কষ্ট দূর করতে পারবে। এটাই কিন্তু ত্রিপুরার মানুষ চাইছে। কিন্তু ত্রিপুরার মানুষ 2023-এ ওদেরকেই ভোট দেবে যারা নাকি পাল্টা দিতে পারবে বিজেপিকে এখন থেকেই, এবং খুবই শক্তিশালী বিরোধী ভয়েস হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য আপনারা দেখবেন তৃণমূলের লিডারশিপ কিছুদিন ধরে ত্রিপুরাতে আসছেন,
এবং দেখবেন মানুষের মধ্যে এত সাড়া কেন পাচ্ছেন। টিপরামথা একটা নতুন পার্টি, ইলেকশনের মাত্র এডিসি ইলেকশনের কয়েক মাস আগে মাত্র ফর্ম করেছে, কেন এডিসি ইলেকশন জিতলো? কারণটা কিছুই না, কারণটা হলো মানুষের মধ্যে যে ক্ষোভ, বিক্ষোভ, রাগ, বঞ্চনা, এগুলো কিন্তু ত্রিপুরার যে বিরোধী দল, সেই বিরোধী দল কিন্তু বা বিরোধী দল নেতা উনি সম্পূর্ণভাবেই ব্যর্থ মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ করতে। এখন বিজেপির ত্রিপুরাতে যেই অবস্থা, 2023-এর ইলেকশনে শুধু হারবে না, ওরা এক দুটো সিট পাবে কিনা ভগবান জানে। কারণ ত্রিপুরাতে বিজেপির পপুলারিটি এখন নেই বললেই চলে। আর বিপ্লব দেব, আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে বিপ্লব দেবকে কি সরানো হবে কি হবে না। তো ভাই আমার উত্তর হবে, আমি তো কোনো জ্যোতিষী না, আমি একটা মিডিয়ার এডিটর, ওটাও আমি প্যাশনেট চালাই। আমার রুজি রুটি ত্রিপুরার মিডিয়া থেকে আসে না, ওটা ত্রিপুরার অনলি নন প্রফিট মিডিয়া। আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো রেভিনিউ ত্রিপুরা থেকে কোনোটাই কালেক্ট করি না। উই আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আনবায়াসড নন প্রফিট মিডিয়া। আমি ত্রিপুরা ইনফো এর এডিটর হিসেবে আপনাদের আমি যেটা বলবো যে এটা হচ্ছে গিয়ে ত্রিপুরাতে এখন যা দেখছেন, আপনাদের কি মনে হয় বিপ্লব দেবের কোনো মতো লোককে কোনো পার্টি চাইবে মুখ্যমন্ত্রীর পদে রেখে দিতে? একদমই না। ন্যাশনাল মিডিয়া থেকে বিভিন্ন মিডিয়াতে নিশ্চয়ই নিউজ দেখেছেন যে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বদলানো হবে। এর মধ্যে দেখা গেল কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বদলানো হয়ে গেছে, কিন্তু ত্রিপুরার বিজেপিতে কিন্তু অনেক পরিবর্তন আসছে। যেমন হচ্ছে ত্রিপুরা বিজেপিতে কিন্তু নতুন একজন জেনারেল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে বিজেপি হেডকোয়ার্টার থেকে, এবং ত্রিপুরা বিজেপির রাশ কিন্তু বিপ্লব দেব থেকে অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। ত্রিপুরা বিজেপিতে নতুন জেনারেল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে, আমি নামটা ভুলে গেছি, কি বর্মন হবে নাম। তো যাই হোক, ত্রিপুরার বিজেপিতে ওরা নিজেদের তাগিদেই চেঞ্জ করবে। দেখুন, বিপ্লব দেব চেঞ্জ হবে কি না হবে ওটা বিজেপির মাথা ব্যথা, এটা আমার আপনার মাথা ব্যথা না। এরকম মূর্খকে মুখ্যমন্ত্রী পদে রাখলে পরে পার্টি এমনিতেই গোহারা হারবে, আরো গোহারা করবে, কোনো কালই আসতে পারবে না ত্রিপুরাতে। নেক্সট হচ্ছে গিয়ে রতনলালের মতো দেখুন এরকম বাটপার বা এরকম করাপ যদি আপনি মন্ত্রিত্বতে বসান, আপনি কি পাবেন? কিছুই পাবেন না। এবার ত্রিপুরাতে যে পলিটিক্যাল এখন যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সিপিএম কে যদি ভালো রেজাল্ট করতে হয় এখন থেকেই মাঠে নামতে হবে, এবং শক্তিশালী ভাবটা, মানে সিপিএম যে একটা শক্তিশালী পার্টি, এটা সিপিএম নিজেদের নিজেদের মানুষ এবং সাধারণ মানুষের মধ্যে এটা প্রচার করতে হবে। দেখুন, আপনাদের পার্টির অফিস পোড়ানো হলো না, আপনাদের কাউকে পোড়ানো হলো, আপনারা যদি গলায় একটা প্লে কার্ড লাগিয়ে আগরতলার রাস্তাতে দাঁড়িয়ে যদি স্লোগান দিন যে এটা আমরা মানবো না, মানছি না, তাতে সাধারণ মানুষের কাছে আপনারা কি মেসেজ দিচ্ছেন? আপনারা মেসেজ দিচ্ছেন যে আপনাদের কোনো বাহুবল নেই, কোনো শক্তি নেই, আপনারা দুর্বল, মিনমিন করে কিছু চিৎকার করছেন। আপনারা জেগে উঠুন, এটা বুঝতে চেষ্টা করুন, এখন ভদ্রলোকের পলিটিক্সের দিন না, এখন হচ্ছে বাহুবলের দিন। যার কাছে লাঠি থাকবে সেই এখন রুল করবে, যার কাছে শক্তি। এই জন্য পলিটিক্সটাকে আপনারা এখন নতুন যে পলিটিক্স যেটা ইউপি বিহারে চলতো, বিজেপি বা বিপ্লব দে যেটা ত্রিপুরাতে ইম্পোর্ট করেছে, আমদানি করেছে, ওই পলিটিক্যাল স্টাইলের সাথে আপনারা অ্যাডাপ্ট করুন। না হলে ত্রিপুরা সিপিএম কিন্তু 60টা মানে অ্যাসেম্বলি সিটে মানে ক্যান্ডিডেটও দিতে পারবে না। এখন যা অবস্থা শুরু হয়েছে, অর্গানাইজেশন ভাঙছে, পার্টি অফিস পোড়ানো হচ্ছে, এই অবস্থা। এবার আমি তৃণমূলের কথায় আসি, কংগ্রেসের কথায় আসি। কংগ্রেসের কথাটা বলি, অপোজিশন লিডার, আমি সব পার্টির কথাই বলছি যাতে কেউ না বলতে পারে কোনো পার্টির দালাল আমি। তো এই জন্য জানেন তো ত্রিপুরায় বিজ্ঞ লোকের অভাব নেই, এবং অতি পাকা লোকের ইচ্ছে, মানে কি বলবো, প্রচুর। ত্রিপুরাতে দেখুন, ত্রিপুরা কংগ্রেসের এখন যেই অবস্থা, একদমই মানে গোষ্ঠীদ্বন্দ্ব চারিদিকে। আমি জানি না ওরা কি করবে পলিটিক্যালি। তৃণমূল ত্রিপুরাতে আসা, এটা ত্রিপুরার যারা বিরোধী যে স্পেসটা আছে, ওই স্পেসটা কিন্তু তৃণমূল তাড়াতাড়ি কাভার করে নিচ্ছে। কারণটা হচ্ছে দুটো। প্রথম কথা হচ্ছে এই আইপ্যাক এর কয়েকজন সাধারণ শান্তশিষ্ট
ছেলেদের ত্রিপুরাতে আগমনে বিপ্লব দেব যে ভয় দেখিয়েছে, মানে একদম কাচুমাচু অবস্থা, কাঁধে কাঁধে প্রায় পুলিশ লেলিয়ে দিয়েছে, এসপি ডিএসপি সব যাচ্ছে, প্রেস কনফারেন্স করছে, কেস লাগানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে যে আইপেকের কর্মীদের হাউস অ্যারেস্ট করে আমি এমন দৃষ্টান্ত স্থাপন করব যে ত্রিপুরাতে আর কেউ পা রাখবে না। কিন্তু এই মূর্খ ভুলে গেছে আইপেকের খালি 25 জন না, 70 80 বা 100 জন ত্রিপুরা রাজ্যে অনেকদিন আগে থেকেই চড়ছে, ওরা পুরো সার্ভে করছে, এখনো আছে ওরা। হুম। তো বিপ্লব দেবী কিন্তু তৃণমূলকে পুরো মাইলেজটা দিয়ে দিল, কিন্তু পুরো পলিটিক্যাল মাইলেজ দিয়ে দিল তৃণমূলকে। আজকে থেকে 10 দিন আগে কেউ কেয়ারই করতো, মানে কেউ জানতোই না তৃণমূল নামে কোনো এক্সিস্টেন্স আছে ত্রিপুরাতে, কিন্তু বিপ্লব দেবের মূর্খামির কারণে তৃণমূল কিন্তু অলরেডি একটা বিরোধী দলের একটা মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছে ওরা। হুম। তা আমি তৃণমূল কংগ্রেসকে রিকোয়েস্ট করব, আপনারা ত্রিপুরায় পলিটিক্স করতে এসছেন ভালো, কিন্তু আপনারা অন্যান্য পার্টি থেকে পুরনো পচা মাল নেবেন না, কারণ ত্রিপুরা বিজেপির অবস্থা দেখতে পাচ্ছেন, ওরা অন্যান্য পার্টি থেকে পচা মাল নিয়েছে। এটা হচ্ছে গিয়ে রতনলাল হোক যতই হোক, এখন ওদের অবস্থা দেখতে পাচ্ছেন, এবং ক্রিমিনাল। ত্রিপুরার মানুষের উন্নতির জন্য, ত্রিপুরার মানুষের ভালোর জন্য যেই পার্টি কাজ করবে, আমরা সবাই সাধারণ জনগণ ওটাই দেখব। এবার হচ্ছে গিয়ে আর আর কে বাকি আছে, এবার হচ্ছে আইপিএফটি। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আইপিএফটি পুরো এডিসি এরিয়াতে ফিনিশ হয়ে গেছে, ওদের কোনো অস্তিত্ব নেই। তো আইপিএফটি বলে এই পার্টিটা থাকছে না, এটা ধরুন আগামী 5-6 মাসের মধ্যে মনে হয় না থাকবে করে। ত্রিপুরাতে এখন যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার, তারপর হচ্ছে বেসিক অ্যামেনিটিস। তার মানে হচ্ছে জল থেকে শুরু করে, ড্রিঙ্কিং ওয়াটার থেকে শুরু করে বেসিক হেলথ কেয়ার, ইলেকট্রিসিটি। আজকে আমি একটা ভিডিও দেখলাম, কোন জায়গার ঠিক মনে আসছে না, দেখলাম যে সাউথ ত্রিপুরাতে হবে খুব সম্ভবত। দেখলাম যে গ্রামবাসীরা পুরো ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে রেখেছেন, যে 5 দিন ধরে ওদের কোনো কারেন্ট নেই, মানে কোনো ইলেকট্রিসিটি নেই। তো এটা হচ্ছে বিপ্লব দেবদের ত্রিপুরা। হুম। তো এই এই এটা কিন্তু, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার একটা মেসেজ বিপ্লব দেব আর রতনলালের প্রতি। দেখুন, আমরা সবাই জানি, বাই দ্য ওয়ে আপনাদের বন্ধুদের একটা কথা বলছি, আইপেকের এই সাধারণ ছেলেদের বিরুদ্ধে বিপ্লব দেব যেভাবে পুলিশ নামিয়েছে 3 দিন পরে, তো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করছেন আমি ত্রিপুরাতে আসছি না কেন, তো ভাবুন আমি ত্রিপুরাতে যদি পা রাখি, বিপ্লব দেব হয়তো মিলিটারি লাগিয়ে দেবে, কেমন? তো এরকম যদি ও ভয় পায়, যারা নাকি বিরোধী, মানে এত বড় কাপুরুষ এগুলো, এগুলো বলার আর অপেক্ষা রাখে না। তারপরে আমি বলবো যে ত্রিপুরাতে এখন পলিটিক্স খুবই জমে উঠেছে, এবং 2023-এর ইলেকশনে যারাই বিজেপি থেকে বঞ্চিত, যারাই বিজেপিকে ভোট দিয়েছিলেন 2018-তে, এটা 10,300 দেশের টিচার থেকে শুরু করে সাধারণ যুবক যুবতীরা, এবং যারা নাকি আনএমপ্লয়েড ইউথ, ওদের ভোটেই তো বিজেপি এসছে 2018-তে। আপনারা যারা নাকি ভোটের অ্যানালিসিস করেন বা করতে চান, আপনারা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ত্রিপুরাতে 2018 ইলেকশনে বিজেপি ভোট পেয়েছে টোটাল 43 সিপিএম কিন্তু খুব একটা খারাপ রেজাল্ট করেনি কিন্তু 2018-তে, মনে রাখবেন। 2018 ইলেকশনে মনে রাখবেন বন্ধুরা, প্রাইম মিনিস্টার মোদিজি এসছেন 5 বার, অমিত শাহ ক্যাম্পেইন করেছিলেন ত্রিপুরাতে 12 দিন, এছাড়া প্রত্যেকটা সেন্ট্রাল মিনিস্টার বিজেপির এসছে অনেকবার, 4-5 মাস বা 6 মাস ধরে, এমনকি বিজেপি হেমা মালিনীকেও এনেছে। এছাড়া মিথ্যার ফুলঝুরি দিয়েছে, 50,000 সরকারি চাকরি প্রথম বছর থেকে শুরু করে, মিস কলে চাকরি থেকে শুরু করে, ফ্রি স্মার্টফোন, এত কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পরেও 2018-তে, এবং মোদি 5 বার আসার পরেও, অমিত শাহ 12 দিন ক্যাম্পেইন করার পরেও, সব সেন্ট্রাল মিনিস্টার আসার পরেও ত্রিপুরাতে কিন্তু বিজেপি মাত্র ভোট পেয়েছে 43 পয়েন্ট সামথিং পার্সেন্টেজ 2018 ইলেকশনে। সিপিএম পেয়েছে 41% পয়েন্ট সামথিং, এবং 16টা এমএলএ সিট পেয়েছে। তো সিপিএমকে এখন কি করতে হবে, বিরোধী দল হিসেবে যদি ভালো রেজাল্ট করতে হয় আগামী ইলেকশনে, আবারও বলছি এখন ভদ্রলোকের পলিটিক্সের দিন না,
এখন হচ্ছে বাহুবলের দিন, আপনাকে পাল্টা দিতে হবে। কেউ আপনাকে একটা ইট মারলে আপনি আরো 10টা পাটকেল মারবেন। সো দ্যাট ইজ পলিটিক্যাল মডেল নাও। এবার আমি একটা রিকোয়েস্ট করব বিপ্লব দেব এবং আমাদের আইনমন্ত্রী রতনলাল নাথ, যে আমি দেখলাম কয়েকজন 10,323 শিক্ষিকা গত 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 পরশু বোধহয়, দেখি তো সময়টা, এটা হচ্ছে গতকাল, গতকাল হয়েছে এটা। গতকাল 10,330-এর কয়েকজন শিক্ষিকারা দেখলাম যে ওনারা প্রশ্ন করছেন যে মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি। যে বেটা নাকি না বাংলা বলতে পারে, না হিন্দি বলতে পারে, না ইংলিশ বলতে পারে, ও কি বেঙ্গলিশ বলছে না ব্যাং হিংলিশ বলছে, না ও সাপের নাচ নাচছে, ওটা ও কেউ জানে না। তারপর 10,330-এর শিক্ষিকারা জিজ্ঞেস করছেন যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা এবং ত্রিপুরার আইনমন্ত্রী রতনলালের শিক্ষাগত যোগ্যতা ওরা ওদের নিজেদের ডিক্লেয়ার করা উচিত। এবং ওনারা বলেছেন যে ওদের এসব ফেক, মানে ফেক ডিগ্রি বা ফেক কোয়ালিফিকেশন নিশ্চয়ই আছে, না হলে ওরা এরকম সেক্রেটারিয়েটে প্রেস কনফারেন্স করে এরকম কেন বলবেন বলুন? একটা সাধারণ যোগ বিয়োগ করতে পারে না। আমি দেখলাম 3 নাকি 28, তারপর কি জানি আমি ভুলে গেছি, মনে আসছে না। তো এরকম ধরনের এরা মূর্খামি করছে। তো রতনলাল এবং বিপ্লব দেবের উদ্দেশ্যে আমার বক্তব্য, মানে আমার একটা রিকোয়েস্ট হলো, আপনারা আপনাদের শিক্ষা, এই যে আপনারা যে 3.5 বছর যে এরকম আপনাদের এত বিজ্ঞতা এবং এত গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন, যে হাঁস অক্সিজেন দিতে শুরু করে মহাভারতের যুগে ইন্টারনেট আছে, এত কিছু যে বলেছেন, আপনারা দয়া করে আপনাদের যে ডিগ্রিগুলো গভর্নমেন্টের ওয়েবসাইটে বা মানুষের মধ্যে একটু জানান। কারণ আপনাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা আপনারা কোন স্কুল থেকে কলেজ থেকে পাশ করেছেন, কি করেছে, এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষরা প্রশ্ন তুলতে শুরু করেছে। আপনারা প্রশ্নের এই জবাবটা দেবেন। আর বন্ধুরা, আমি যেটা বলছি যে বিপ্লব দেব রতনলাল এখন বুঝতে পারছে যে ওদের দিন শেষ হয়ে আসছে, এই জন্য ওরা এইভাবে ফ্যাসিস্ট, মানে এইভাবে ওরা গায়ের জোরে ব্যবহার করছে। গত 15 দিন বা 1 মাস ধরে আমি রতনলাল বা বিপ্লব দেবের মুখে কোনো হাসি দেখিনি। আপনারা দেখেছেন? এদেরকে সেক্রেটারিয়েটে মুখগুলো দেখবেন কেমন পচা আলুর মতো মুখ, মানে চুপসে গেছে কোনো রকমে। রতনলাল গত পরশুদিন সাংবাদিকরা প্রশ্ন করেছে, ওর উল্টো সাংবাদিকদের বকা দিচ্ছে, মনে হচ্ছে যেন ধাক্কা মেরে তাড়িয়ে দেবে সেক্রেটারিয়েট থেকে। কারণ ও ভয়ে, ভেতরে ও ভয়ে কাঁপছে। হ্যাঁ, তা আমি বলবো যে রতনলালকে মানসিক, মানে সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগের চিকিৎসাটা করানো খুবই দরকার ইমিডিয়েটলি। আর রতনলাল যদি ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের ফেস হয়ে থাকে এইভাবে, তাহলে বিজেপির ধ্বংস ভগবানও আটকাতে পারবে না। এবার বিজেপি পার্টি থেকে আসছে, দেখুন বিজেপি পার্টির কি অবস্থা এখন। বিজেপির যে ত্রিপুরাতে চিফ স্পোক্সম্যান, আমি নামটা নাই নিলাম, আপনারা জানেন ও উদয়পুরে মাস্টার ছিল। উদয়পুরে ক্লাস 9-এর এক ছাত্রীর সাথে ও কি বলে, কি বলবো, আমি টার্মও ইউজ করতে চাইছি না, সমস্ত পত্রপত্রিকায় এসছে। তো এরকম একটা রেপিস্ট, একটা পারভার্ট, একটা চরিত্রহীন লোক ত্রিপুরা বিজেপির নাকি চিফ স্পোক্সম্যান, ঠিক আছে, যে নাকি সন্ধ্যা থেকে মদ খায় আর ছোট ছোট বাচ্চা মেয়েদের থেকে শুরু করে ও কাউকেই ছাড়ে না। তো এই ধরনের লম্পট চরিত্রহীনরা যদি ত্রিপুরা বিজেপির ফেস হয়, আর এই পাগল ছাগল গাঁজাখোর এরা যদি আইনমন্ত্রী বা সেক্রেটারিয়েটে যদি গভর্নমেন্টের মুখ হয়, তা আপনারা বুঝতেই পারছেন ত্রিপুরা বিজেপির কি দশা হবে 2023-এর ইলেকশনে। খুবই খারাপ রেজাল্ট হবে। ওরা 1-2টা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে। আর ত্রিপুরাতে এখন যেই পরিস্থিতি এবং সারা ভারতবর্ষে যেই পরিস্থিতি, মানুষ এখন বুঝে গেছে বাটপারকে ওরা আর ভোট দেবে না। বাটপারির দিন শেষ। আমি আমার লাইভে আগেও বলেছি, এখনো বলছি, এমনকি যারা বিজেপিতে আছেন, আমার কথা শুনছেন, আপনাদের আমি এটাই বলবো যে গুজরাটি কিছু বাটপাররা চালায় একটা পার্টি, বাটপারের পার্টি। আপনারা বুঝতে চেষ্টা করুন, এরা মানুষকে ধোকা দেবে, বোকা বানাবে, তারপর ওরা হাওয়া হয়ে যাবে। তারপর আপনি দাবি দেওয়া নিয়ে যদি যান তো আপনাদের কেলাবে, যেটা নাকি এখন হচ্ছে। এই 10,323-দের
গত বছর অক্টোবর 2020 অক্টোবরের 3 তারিখ বিপ্লব দেব, রতনলাল, ওরা যখন মহাকরণ বা সেক্রেটারিয়েট অবরোধ করছিলেন, এই 10,300 টিচারদের ডেকে নিয়ে বিপ্লব দেব বলেছে কিন্তু যে 1 মাসের মধ্যে আমি সমস্যার সমাধান করব। সেপ্টেম্বরে না অক্টোবরে আমার ঠিক মনে নেই, কিন্তু সেক্রেটারিয়েটে কিন্তু বিপ্লব দেব ওদেরকে ডেকে 10,300 বলেছে যে আমি 1 মাসের মধ্যে আপনাদের প্রবলেম সলভ করছি, রেগুলারাইজ করছি। কিন্তু তারপর কি করলো, 10,300 দেশরা এই কনকনে ঠান্ডার ভিতরে ওনারা আন্দোলন করলেন, এবং কি হলো, এই জানুয়ারি মাসে বোধহয় পুলিশ দিয়ে নির্মম ভাবে শিশুদের, ছোট বাচ্চাদের উপরে ওনারা শীতে ঘুমিয়েছিলেন সিটি সেন্টারের সামনে, ওদেরকে রক্তাক্ত করে ওদের আন্দোলন শেষ করলো। এটা বিপ্লব দেব করেছে কিন্তু মনে রাখবেন। তো ওর হাত অনেক রক্তে রাঙানো হয়ে গেছে অলরেডি। তো ওর দিন শেষ হয়ে আসছে, ও নিজেও বুঝছে। এবং 10,300 দেশ এই যে প্রোটেস্ট করলো কয়েকদিন, মানে ওরা 4-5 জন জড়ো হলে পরেই কয়েকশো পুলিশ নেমে পড়ে, বিপ্লবের এত ভয়। এবং আপনারা দেখবেন বিপ্লব দেবের ভয় চারিদিকে, এটা সিপিএম এর মিছিল হোক কি আইপেকের তৃণমূলের লোক হোক, তারপর দেখবেন যে 10,300 দেশ হোক। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো, বিপ্লব দেব, রতনলালরা যেহেতু কাপুরুষ, এদের বিরুদ্ধে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন। তৃণমূলকে দেখুন, আইপেকের উপরে যেই নাকি ওরা পুলিশ নিয়ে হাউস অ্যারেস্ট করলো, তৃণমূল কি করলো, সাথে সাথে ওরা মিনিস্টার, লয়ার করে এক ঝাঁক টিম ওরা পাঠিয়ে দিল। এটা দেখে সেরে ন্যাশনাল মিডিয়াকে ওরা ইনভলভ করলো। এতে কিন্তু ভয় পেয়ে গেল দিল্লি থেকে, এবং বিল্লু কিন্তু, বিপ্লব দেব এতটাই ভয় পেল, সাথে সাথে কিন্তু পুলিশ সব তুলে নিল। তো আপনারা তৃণমূলের যে পলিটিক্যাল মডেলটা আছে, এটা দেখুন ত্রিপুরাতে, যে এরা যখন আপনাদের অ্যাটাক করবে, আপনারা পাল্টাতে যান। পাল্টাতে গেলে পরে মানুষও আপনাদের রেসপেক্ট করবে, মানুষও সাহস পাবে, আপনাদের নিজেদেরও শক্তিশালী হিসেবে দেখা হবে। তো বন্ধুরা, অনেক কথা অনেক আছে, টপিক আছে, আপনাদের ডাটা শেষ হয়ে যাচ্ছে, আমারও সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন। ত্রিপুরার মাটিতে আমি অবশ্যই পা রাখবো, সেই সময় আসছে শিগগিরই, আমাকে দেখতে পাবেন। আমিও ত্রিপুরার ছেলে, আপনারাও ত্রিপুরার, আমরা ভাই বোনেরা, আমরা সবার আমাদের দেখা হবে ত্রিপুরা রাজ্যে। দিল্লি থেকে বা এদিক থেকে কিছু বাটপার, কিছু কুলাঙ্গার এসে ত্রিপুরাকে দখল করে রেখেছে, চারিদিকে ফ্যাসিজম করছে, ডিক্টেটরশিপ করছে, চারিদিকেও পুলিশ লেলিয়ে রেখেছে, ওতে কিছু হবে না। গণতন্ত্রে মানুষের কথাই শেষ কথা। আর নেক্সট থিং ইজ ট্রুথ অলওয়েজ উইন্স। আমি লাইভ শেষ করার আগে ত্রিপুরার এখন পুলিশের যে খুব গুটি কয়েক কিছু মানুষ, পুলিশ অফিসাররা যে বাড়াবাড়ি করছেন, আপনারা মনে রাখবেন এটা আপনাদের একটা গভর্নমেন্ট জব। আপনারা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করুন, আপনারা ইলিগেল কাজ করতে যাবেন না। আইপেকের ওদেরকে আটকে রাখা, এইভাবে কোশ্চেনিং করা থেকে শুরু করে, ইট ওয়াজ ভেরি ইলিগেল। সিপিএম এর মিছিল মিটিংয়েও এইভাবে অ্যারেস্ট করা, দ্যাট ইজ ইলিগেল। 10,300 দেশকে এইভাবে অ্যারেস্ট করা, দ্যাট ইজ ইলিগেল। আপনারা ত্রিপুরা পুলিশের মধ্যে যারা ইলিগেল কাজ করছেন, টেক ইট এজ এ ওয়ার্নিং অর এ গুড অ্যাডভাইস। আপনাদের মুখ্যমন্ত্রী যেই বদল হবে, আপনাদের কিন্তু চাকরি আপনারা খোয়াবেন, আপনাদের বরখাস্ত করা হবে, সাসপেন্ড করা হবে, তারপর বিভিন্ন কেস এনে আপনাদের কিন্তু জেলে পোড়া হবে, আপনাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আপনারা এখন থেকে যেই অর্ডার দেখ, বিপ্লব দেব অর্ডার দেখ না ওর বাপ অর্ডার দেখ, আপনারা ইলিগেল কিছু করবেন না। You do not do anything illegal. You are wearing a uniform and respect that uniform as a policeman or police officer or even IAS officer or TCS officers. You do not insult your uniform and become a slave of a bloody politician. এগুলোকে 2 টাকার পলিটিশিয়ান নাকি এগুলো, এখন মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী হয়ে বসেছে। এদের কথাতে আপনারা যারা পুলিশে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, আপনারা আইন মেনে কাজ করুন, আইনের কোনো অপপ্রয়োগ করবেন না। এটার মানে হলো আইপেকের স্টাফেরা একটা হোটেলে আছে, ওদেরকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এনে ইলিগালি আপনারা কেস লাগাবেন না।
যেটা সিজেএম চিফ জুডিশিয়াল কোর্ট থেকে এগুলো সব বাতিল করে দিয়েছে। আপনারা যারা পুলিশে আছেন, অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, দ্যাট উইল বি মাই অ্যাডভাইস, ইউ আর অল গভর্নমেন্ট সার্ভেন্ট, follow everything rules and regulation, but do not bend down yourself to this 2 টাকার মানে কি বলবো যে 2 পয়সার পলিটিশিয়ান। ইউ ফলো রুলস অ্যান্ড রেগুলেশনস, ইউ ফলো রুল অফ ল, ইউ ফলো ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড রেসপেক্ট ডেমোক্রেসি। You do not do any undemocratic thing just because a politician ordered you, because you have to understand you are a government servant. And sooner or later, chief minister and party will change, and then revenge will happen. You will be prosecuted, and you will be dumped into jail. যারা আইএস আইপিএস আছেন ত্রিপুরায় বা টিসিএস টিপিএস, আমি রিকোয়েস্ট করব, যদি চিফ সেক্রেটারি বা এক্স চিফ সেক্রেটারি যশপাল সিং এর মতো একটা রেসপেক্টেড পার্সোনালিটিকে দিল্লি থেকে টেনে এনে বিপ্লব দেব ভুয়া কেস লাগিয়ে যদি 3 মাস বিশালগড় জেলে রাখতে পারে, তার মানে বিপ্লবদের যখন মুখ্যমন্ত্রী থাকবে না, তখন পরের মুখ্যমন্ত্রী বা গভর্নমেন্টও এখন যারা পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাড়াবাড়ি করছে, আপনাদেরও কিন্তু ধরে এনে এইভাবে জেলে ঢোকানো হবে, চাকরি ছাঁটাই করা হবে, আপনাদের জীবনও কিন্তু বরবাদ হবে। সো ডু নট মিসইউজ ল, রেসপেক্ট ডেমোক্রেসি, make sure you are wearing an uniform. You are not slave of any bloody political party. You are here to serve the democracy, and you do it. Do not do any illegal steps. এইভাবে বাইরে থেকে কে এসছে না অপোজিশন, এইভাবে ফলস কেস লাগানো, 3 দিন অ্যারেস্ট করে রাখা, হোয়াট ইজ দিস? এরকম একটা কাপুরুষ, একটা মূর্খের কথাতে পুলিশ প্রশাসন যাতে কখনোই রিয়েক্ট না করে। আপনাদের সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট অ্যান্ড ইউর ইউনিফর্ম রেসপেক্ট দেন লিসেনিং a few bloody politicians. You do not listen to these buggards. They came into power by cheating people. They will be gone also within no time. So respect rule of law. তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর বিজেপির আইটি সেল থেকে আমার পেছনে যারা কুকুরের মতো ভাই চেঁচিয়েছো, আশা করি তোমরা মাইনেটা পাবে সময়ে। তো অল দ্য বেস্ট এভরিওয়ান। I'll try to come, আমি চেষ্টা করবো লাইভে আসতে, কিন্তু এখানে খুব বিজি। সো I'll try to continue my live, but irrespective of that, আপনারা সবাই মিলে মানে কি বলবো শক্তিশালী হয়ে আপনারা পাল্টাতে যান। ত্রিপুরাতে ডেমোক্রেসি রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব, এখানে কোনো পার্টির নাম আসবে না। It is all our common duty and responsibility to preserve and protect democracy in Tripura, and we will continue to do so. কতগুলো গরু ছাগল জুমলা ডিকটেটর বাটপার দান্দাল এগুলো আমাদের হটাতে পারবে না। ওদের থেকে আমরা শিখেছি গত 3.5 বছরে যে আঘাত করলে পরে প্রত্যাঘাত কি করে করতে হয়, এবং প্রত্যাঘাত হবে যখন সময় হবে, ঠিক প্রত্যাঘাত হবে। গুড রিভেঞ্জ উইল বি টেকেন উইথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট। দোজ ডেজ আর কামিং। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকবেন আপনারা। আজকের জন্য লাইভ এখানেই শেষ করছি। জয় হিন্দ।